ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 এর গোলকের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কয়েকটি প্রশ্নের সহজ পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। 183 পৃষ্ঠায় রয়েছে কষে দেখি 12 গোলকের। সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লেখি। এই অঙ্কগুলোর সমাধান করতে হলে কিন্তু গোলকের কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে, যেমন সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র মুখস্থ করলেই আজকে যে কয়েকটি অঙ্কের সমাধান তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই সমাধানগুলো সহজেই বুঝতে পারবে। তার জন্য সর্বপ্রথমেই কিন্তু এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করতে হবে এবং গোলকের আয়তনের সূত্রটি মুখস্থ করতে হবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 4πr² বর্গ একক। যাই হোক, সর্বপ্রথম প্রশ্নটি আবারও একবার পড়ার চেষ্টা করব যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে 10.5 সেমি এবং তার সমগ্র তলের ক্ষেত্রফলের হিসাবটি নির্ণয় করতে হবে। খুবই সহজ এই অঙ্কটির সমাধান। সর্বপ্রথমে আমরা 1 নম্বর দিব, 1 নম্বর দিয়ে এখানে সমাধান লিখব। সমাধান লেখার পর যেহেতু প্রশ্নেতেই রয়েছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার জন্য আমরা লিখব এখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটের মধ্যে আর লিখব এবং তারপর প্রশ্নতে যত রয়েছে আমরা তত লিখব। 10.5 সেমি আছে, সেমি লিখব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হয়, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে আমরা নিচে সমান সমান চিহ্ন দিব আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 4πr²। তারপর সমান সমান চিহ্ন দেব 4, এই যে পাই আছে পাইয়ের মানটি বসিয়ে দেব। পাইয়ের মান হচ্ছে 22/7 এবং তারপরে রয়েছে r²। আর মানে এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা কিছুক্ষণ আগেই লিখলাম কত 10.5 এবং তারপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দেব এবং তারপর লিখব যদি সেমি হয় তাহলে হবে ক্ষেত্রফল হবে বর্গ সেমি আমরা এখানে লিখব। লেখার পর পরবর্তী লাইন 4 ইন্টু 22/7, মানে আমরা সবসময় মনে রাখবো যে পাইয়ের মানটি হচ্ছে কত 22/7, এটা হচ্ছে পাইয়ের মান। তারপর এখানে কি আছে 10.5 আছে, উপরে স্কোয়ার আছে, তার জন্য আমরা এটাকে ঠিক এইভাবে লিখব। 10 এই দশমিকের জন্য নিচে 1 দেবো, আসল কথা দশমিক তুলে দেবো। দশমিকের জন্য 1, তারপরে দশমিকের পর 1 ডিজিট আছে, 10 হবে এবং তারপর কত আছে 10.5 না লিখে দশমিকের জন্য 1 নিচে এবং তারপরে 1 ডিজিট আছে 1, একটা শূন্য, তারপর বর্গ সেমি আছে, আমরা বর্গ সেমি লিখব। তারপরের লাইন হচ্ছে যদি আমরা 7 দিয়ে 105কে ভাগ করি, 7 দিয়ে 105কে ভাগ করলে হবে 15, 5 7 35, 7 কে 7 3 10 এবং তারপর যদি এই 10 দিয়ে 105কে ভাগ করা হয় বা 5 দিয়ে যদি 10কে এবং 105কে ভাগ করা হয়, 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 21 বা 5 কে 5, 5 × 10, হ্যাঁ। তারপর এই 2 দিয়ে এই 4কে যদি ভাগ করা হয় তাহলে আসবে 2 এবং নিচে থাকলো কি এই 10, এই 10কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে 2, আবার এই 15কে 5 দিয়ে ভাগ করলে আসবে 3, আবার এই 2কে এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 1। তার মানে উপরে থাকলো এক্ষেত্রে 1 ইন্টু এক্ষেত্রে 22 ইন্টু এক্ষেত্রে 3 ইন্টু এক্ষেত্রে 21 বর্গ সেমি। আশা করি এই কাটাকাটিটা তোমরা বুঝতে পেরেছো। কাটাকাটি করার অসুবিধা থাকলে শুধুমাত্র 7 দিয়ে কাটবে এবং তারপর নিচে যা থাকবে সেক্ষেত্রেও কিন্তু সহজেই হবে। এবং তারপর যদি এই 22 আর 3 যদি গুণন করা হয়, 22 আর 3 গুণ করলে হবে 66 হবে এবং 66 দিয়ে যদি 21কে গুণন করা হয় তাহলে কত আসবে 6 কে 6, 6 কে 6 এবং 6 × 2 = 12, 6 × 2 = 12, ঠিক এইরকম আসবে 6831, মানে 1386 বর্গ সেমি হবে। আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান কিভাবে করা সম্ভব সহজেই বুঝতে পেরেছো। এই কাটাকাটিটা আরেকবার বোঝানোর চেষ্টা করব। এখানে রয়েছে কত 4 আছে, তারপর কত আছে 22/7, তারপর কত আছে উপরে 105, নিচে 10
আবার উপরে ১০৫, নিচে আছে ১০। শুধুমাত্র ৭ দিয়ে ১০৫কে ভাগ করব। ৭ দিয়ে ১০৫কে ভাগ করলে হয় ১৫। তারপর আমরা নিচে ১০ আর ১০ যদি গুণন করা হয় ১০০ আসবে। উপরে এই ২২ আর ৪ দিয়ে ২২কে গুণন করব, আবার তারপরে ১৫ দিয়ে গুণ করব এবং তারপরে ১০৫ দিয়ে গুণ করব। গুণন করলে হবে 138600 আসবে। যেহেতু নিচের ২টা জিরো আছে, ২টা জিরো যদি বাদ দেওয়া হয় তাহলে 1386 হবে। ঠিক এইভাবেও তোমরা এই অঙ্কটির কাটাকাটি করতে পারবে বা এই অঙ্কটির সমাধানও তোমরা নিজেই করতে পারবে। এখন দেখব ২ এর দাগে কি রয়েছে। ২ এর দাগের প্রশ্নটি রয়েছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ১৭.৫০ টাকা হিসাবে ৪৩১ টাকা ২০ পয়সা লেগেছে। আর কি আছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য লেখো। বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে রয়েছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ মানে ১ বর্গ সেমিতে টাকা খরচ হয় ১৭ টাকা ৫০ পয়সা। তাহলে এই ৪৩১ টাকা লেগেছে, মানে টোটালটা তৈরি করতে খরচা পড়েছে ৪৩১ টাকা ২০ পয়সা। মানে এখানেই কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি রয়েছে। এই সমগ্রতল মানে টোটালটা তৈরি করতে এত লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? খুবই সহজ। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবে, অথবা এই ভিডিওটি রিপিট আরেকবার দেখার চেষ্টা করবে। সর্বপ্রথমেই ২ নম্বর এখানে সমাধান লিখব। সমাধান লেখার পর যেহেতু প্রশ্নতে রয়েছে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তার জন্য সর্বপ্রথমেই আমরা লিখব মনে করি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি রাখবো। বলটির ব্যাসার্ধ এটা আমরা মনে রাখলাম, কারণ প্রশ্নতে রয়েছে বলের ব্যাস নির্ণয় করতে বলছে। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। যদি আমরা অর্ধেকটা বার করি তাহলে সম্পূর্ণটা অবশ্যই বার করা সম্ভব হবে। তার জন্য সর্বপ্রথমেই লিখব যে মনে করি বলটির ব্যাস সমান আর সেমি। অতএব বলটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত আছে 4πr² বর্গ সেমি আমরা এখানে লিখব। বলটির সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটি লিখলাম। তারপর কি রয়েছে যে প্রশ্নটি রয়েছে ১৭ টাকা ৫০ পয়সা হিসাবে প্রতি বর্গ সেমিতে খরচা হয়, মানে প্রতি বর্গ সেমিতে খরচা হয় ১৭ টাকা ৫০ পয়সা। সেই কথাটাই আমরা এখানে লিখব যে ১৭.৫০ টাকা লেগেছে ১ বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে। ঠিক এই লেখাটি আমরা লিখলাম যে ১৭.৫০ টাকা লেগেছে ১ বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে। সুতরাং ৪৩১.২০ টাকা লেগেছে সমান চিহ্ন দেব। এখানে আমরা লিখব কি এই ৪৩১.২০ বা ২০ এটা উপরে লিখব এবং তারপর এই যে ১৭.৫০ আমরা নিচে লিখব বর্গ, তারপর আবার লিখব বর্গ, মানে এই যে ১-এর জায়গায় ঠিক এই লেখাটি লিখলাম। তারপর যা আছে তাই লিখব বর্গ সেমি করতে। ঠিক এই লেখাটি লিখলাম, মানে প্রশ্নতেই যেটা রয়েছে যে ১৭.৫০ টাকা লেগেছে ১ বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে। সুতরাং ৪৩১ টাকা ২০ পয়সা লেগেছে ৪৩১.২০ ভাগ বাই ১৭.৫০ বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে। অতএব বলটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান এটা এই লেখাটা আমরা এখানে লিখব, কপি পেস্ট করব, মানে এইখান যা আছে সেম এই লেখাটা এখানে লিখব কত 431.20 বাই 17.50। ঠিক এটা লিখলাম এবং তারপরে লিখব এই বলটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কি আছে সেটা লিখব। বলটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা সর্বপ্রথমেই লিখেছি কত 4πr², যেটা সূত্র রয়েছে সেই সূত্রটাই 4πr² সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দেবো, উপরে যা আছে তাই লিখব 431.20 17.50 যা আছে সেটাই লিখলাম। তারপর 4-এর জায়গায় 4 হবে, এই পাইয়ের জায়গায় আমরা লিখব 22/7, তারপর r² জায়গায় r² লিখব, কারণ r² যেহেতু মান নেই। সেক্ষেত্রে এটাকে আমরা কি করব, এই যে দশমিক আছে দশমিক তুলে দেব। দশমিক তুলে দেওয়ার জন্য আমরা এই দশমিকের পরে ডাবল ডিজিট আছে, দশমিকের পর ডাবল ডিজিট আছে, সরাসরি আমরা দশমিক তুলে দিতে পারি। কিন্তু যদি
বুঝতে চাও যে কি জন্য কিভাবে সরাসরি দশমিকটা উঠে যায়, সেটা বোঝার জন্য সর্বপ্রথমেই তোমাদেরকে এই মেন দাগটা, এখানে যে মেন দাগটি রয়েছে এই মেন দাগটি দিতে হবে। মেন দাগ দেওয়ার পর উপরে যেটা আছে সেটা লিখব। কত আছে? উপরে আছে 43120, যা আছে সেটাই লিখলাম এবং তারপর দশমিকের জন্য 1, দশমিক পরে ডাবল ডিজিট আছে, ডাবল জিরো বসবে। সেম নিচেও লিখবো আমরা, কত আছে? 1750। দশমিকের জন্য এই দশমিকের জন্য 1, আবার দশমিকের পর ডাবল ডিজিট আছে, ডাবল ডিজিট। তার মানে আমরা এখান থেকেও এই দশমিক তুলে দিতে পারি। তারপরের লাইন কি আসে? 4 ইন্টু 22/7 আর স্কোয়ার আছে, আর স্কোয়ার সমান সমান, এখন এই উপরের টুকু লিখবো, এই উপরে যা আছে সেটা লিখবো। কত আছে? 4/3120, তারপর কত আছে? 100। এই যে দাগটা আছে এই দাগটা ভাগের নির্দেশ করে, ভাগের পরিবর্তে যদি আমরা গুণন চিহ্ন দেই সেক্ষেত্রে নিচে যেটা থাকে নিচেরটা উপরে বসবে এবং যেটা উপরে থাকবে সেটা বসবে নিচে। এটা হচ্ছে নিয়ম। এবং তারপর আমরা এই 100 আর এই 100 বাদ দিতে পারি, কারণ নিচে তলে উপরে বাদ যায়। 1750-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 250, কারণ 7 শূন্য 5 7 35, আর থাকবে 3, 7 দুগুণ 14, 3 17। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করি। আবার এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 6160। 7 শূন্য 6 7 42, আর থাকবে 4, 7 7, 4 11, 3 1, তারপরে 6 7 42 থাকে 43। হ্যাঁ, 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 6160 হয় এবং 7 দিয়ে 1750-কে ভাগ করলে 250 হয়। এবং তারপর যদি আবারও এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 50 হবে। হ্যাঁ, তারপর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1232। এটাকে যদি আবারও 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে হবে 25, এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 2 একে 2, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 2 একে 2 একে 3, আর 6 দুগুণ 12। হ্যাঁ, এটা হয়। তার মানে এখন কি থাকে এই সাইডে, লেফট হ্যান্ড সাইডে কি থাকে? 4 ইন্টু উপরে 22/7 এবং তারপর কত আছে? আর স্কোয়ার সমান সমান চিহ্ন দেওয়ার পর উপরে থাকে কত? 616, নিচে থাকে কত? 25। এই অঙ্কটাতে কাটাকাটি একটু বেশি, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এবং তারপরের লাইন কি আসবে? যদি আমরা পরের লাইন করি, এই 4 দিয়ে যদি এটাকে গুণন করি তাহলে কত আসবে? 4 দুগুণ 8, 4 দুগুণ 8/7 ইন্টু আর স্কোয়ার আছে, আর স্কোয়ার, তারপর উপরে 616/25। তারপর আমরা যদি শুধুমাত্র এই আর স্কোয়ারকে রাখি, আর স্কোয়ার মানে হচ্ছে কি ইকুয়াল টুর পরে যেটা থাকে বা সমান সমানের পরে যেটা থাকে সেটা বসে উপরে, সেটা আমরা খুব ভালোভাবেই জানি, 616/25। তারপর এটা যেটা আর সঙ্গে গুণন হিসেবে থাকবে সেটা বসবে নিচে, 88/7। এই লেখাটিকে যেহেতু বাই হিসেবে আছে, যদি আমরা এই দাগটি তুলে দিয়ে বা এই দাগের পরিবর্তে যদি গুণন চিহ্ন দেই সেক্ষেত্রে কি হবে? 616 উপরে 25 নিচে, গুণন চিহ্ন দেওয়ার পর নিচে যেটা থাকে নিচেরটার উপরে এবং পরেরটা নিচে, ঠিক এইভাবে হয়। এখন এই 88 দিয়ে যদি 616-কে ভাগ করা হয় তাহলে আসবে 7, কারণ 7 8 56, 6 হাত থাকবে 5, আবার 7 8 56 আর 5 কত? 56, 57, 58, 59, 60, 61, মানে 88 দিয়ে 616-কে যদি ভাগ করা হয় বা 616-কে যদি ভাগ করা হয় তাহলে আসবে 7 এবং নিচে থাকে 25। তারপরের লাইন খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এখানে আর স্কোয়ার সমান সমান উপরে হচ্ছে 7 গুণন 7 এবং নিচে হচ্ছে 25, মানে এটা হচ্ছে আর স্কোয়ার সমান সমান উপরে 7 গুণন 7 এবং নিচে হচ্ছে 25। 25-কে আমরা 5 গুণন 5 আমরা লিখতে পারি। তারপরের লাইন কি আসবে? সুতরাং যদি আমরা আর লিখি তাহলে স্কোয়ার যদি না লেখা হয় পরবর্তী লাইনে তাহলে সেটা রুট ওভার আসে। এই রুট ওভারের ভিতরে থাকে 7 × 7/5 × 5, মানে 25-এর বদল আমরা 5 × 5 লিখতে পারি। এই রুট ওভার যদি তুলে দেওয়া হয় তাহলে জোড়া থেকে একটা বাদ যায়, 7-এর জোড়া আছে মানে একটা বাদ যাবে, 7 থাকবে এবং 5-এর জোড়া আছে 5 থাকবে। এটাই হচ্ছে মেন উত্তর বা আসল উত্তর। লাস্টে লিখতে হবে
যেহেতু প্রশ্নটিতে বলা রয়েছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত, আমরা কিন্তু এখানে ব্যাসার্ধ নির্ণয় করলাম, এখন ব্যাসের দৈর্ঘ্য লিখতে হবে। সুতরাং আমরা লিখব, সুতরাং বলটির ব্যাস সমান সমান কত আছে, 2 ইন্টু আর সেমি। এই আর এর মান হচ্ছে কত, 2 ইন্টু আর এর মান কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, কত আছে 7/5 সেমি। এবং তারপরে কত আসে, উপরে 7 আর 2 গুণ করলে 14 হয়, নিচে 5 আসে। এই 5 দিয়ে 14কে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আসবে 2.8 সেমি। লাস্টে লিখতে হবে যে বলটির ব্যাস সমান সমান 2.8 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটিতে কাটাকাটি একটু বেশি রয়েছে, ভালোভাবে দেখার চেষ্টা করবে, আবারও দরকার পড়ে রিপিট করার চেষ্টা করবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পরও যদি কোনো প্রশ্নের সমাধান বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। এখন এই 3 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি রয়েছে যে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য রয়েছে 7 সেমি, আর বলটি কত ঘন সেমি লোহা রয়েছে বলটিতে সেটা নির্ণয় করতে হবে, বা আয়তনটি নির্ণয় করতে হবে। এখন আয়তনের সূত্র 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি সমাধান করলাম, শুধুমাত্র সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র মনে থাকলেই বা মুখস্থ থাকলেই যথেষ্ট। এবং 3 নম্বরটির ক্ষেত্রে কিন্তু এই বলের বা গোলকের আয়তনের সূত্র মুখস্থ রাখতে হবে। গোলকের আয়তনের সূত্রটি হচ্ছে 4/3 পাই আর কিউব। এবং তারপর প্রশ্ন রয়েছে যে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। আমরা লিখব যে শর্ট খেলার বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান 7 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। সুতরাং ব্যাসার্ধ বা ব্র্যাকেটের মধ্যে আর লিখব, ব্যাসার্ধ সমান, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই 7 সেমিকে 2 দিয়ে 7কে 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এটা রয়েছে ব্যাসার্ধ। যদি ব্যাস 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেমি। এবং তারপর লিখব যে বলটির আয়তন, খেলার বা শটপাট খেলার বলটির আয়তন আমরা এখানে লিখব, বলটির আয়তন সমান সমান, আয়তনের সূত্রটি আমরা লিখব, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আয়তন। আয়তন কত হবে, তাহলে ঘন দিয়ে হবে আয়তন, আর ক্ষেত্রফল থাকলে বর্গ, আয়তন হলে আমরা ঘন লিখব। তারপর সমান সমানের নিচে সমান চিহ্ন দিব, 4/3 পাই এর মান বসাবো 22/7, তারপর আছে আর কিউব, মানে এই যে আর এর মান এটা আছে, আর কিউব মানে আর এর মানটি বসাবো 22 কত আছে আর এর মান 7/2, কিউব আছে, কিউব লিখবো, ঘন সেমি, ঘন সেমি। তারপর 4/3 ইন্টু 22/7 ইন্টু, এখানে 3 রয়েছে, আমরা 3 বার লিখবো, 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে যেহেতু কিউব রয়েছে এই জন্য 3 বার লিখলাম। তারপর আমরা যদি এই 7 দিয়ে 7কে বাদ দেই সেক্ষেত্রে হবে, আবার 4 কাটা দিয়ে যদি 2টা 2 কাটা দেই তাহলে হবে, তারপর কত থাকবে নিচে, এখানে 2 আসবে, নিচে থাকবে শুধুমাত্র 3 এবং উপরে থাকবে 22, তারপরে আবার গুণন 7, তারপর গুণন 7। এই 2 দিয়ে যদি 22কে করি তাহলে কত আসবে 11। সেক্ষেত্রে কত থাকবে 11 গুণন 7 গুণন 7 সমান সমান 11 গুণন 7 গুণন 7 যদি গুণন করা হয় 539 হবে, কারণ 7 7 কত 49, 49কে 11 যদি গুণন করা হয় 10 দিয়ে যদি গুণ করি কত আসবে, এত আসবে। এবং তারপর 11 যেহেতু আছে 49 কত আসবে 9 4 13 4 5 মানে 539 আসবে, এই যে 539, এবং নিচে 3 আছে 3, এবং এই যে নিচে 3 থাকলো এই 3 দিয়ে উপরটাকে ভাগ করতে হবে, মানে 3 দিয়ে যদি আমরা 539কে ভাগ করি সেক্ষেত্রে কি আসবে, 3কে 3, এখানে 2 আসবে, তারপর এই 3 এখানে আসবে, তারপরে হবে 3 7 21, 2 9 3 9 27, তারপর 2, এই 2 উপরে এই 3 নিচে, লাস্টে কত আসবে 1792/3, এটা আসবে ঘন সেমি। আশা করি এই অঙ্কটির সমাধান কি খুবই সহজ, শুধুমাত্র আয়তনের সূত্রটি মনে থাকলেই
এই অঙ্কটি সমাধান করা সম্ভব হয়। সর্বপ্রথমে লিখতে হবে শর্টপাট খেলার বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, প্রশ্নটি রয়েছে, সুতরাং ব্যাসার্ধ হবে কি 7কে 2 দিয়ে ভাগ করতে হবে 7/2। এখানেও পয়েন্টে আনা যাবে, কিন্তু পয়েন্টে আনলে পরবর্তীতে অসুবিধা হবে, তার জন্য যেরকমভাবে আছে ঠিক সেইভাবে লিখলাম। তারপর বলটির আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব ঘন সেমি, 4/3 পাইয়ের মান বসাইলাম 22/7, আর কিউব আছে আর 3 বার লিখবো 7/2 7/2 7/2। তারপরে কাটাকাটি করার পর থাকে কি উপরে 11 7 7, এতে 11 7 7 যদি গুণন করা হয় 7 7 49, 49 দিয়ে যদি 11কে গুণ করা হয়, 49কে 11 দিয়ে গুণ করার পরিবর্তে আমরা যদি 10 দিয়ে গুণ করি এটা আসবে, এবং তারপর 1 থাকবে, 1 দিয়ে যদি এটাকে যোগ করি তাহলে কত আসবে 539। নিচে 3 দিয়ে 539কে যদি ভাগ করি তাহলে আসবে এটা। এখন বোঝার চেষ্টা করব 4 নম্বর প্রশ্নটির সমাধান। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। মানে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি নিরেট গোলক, মানে গোলকটির আয়তন সর্বপ্রথমে নির্ণয় করতে হবে। সেই গোলকটি যদি সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করা হয় বা ডোবানো হয় তাহলে কত পরিমাণ জল অপসারিত হবে বা নিচে আসবে, কত পরিমাণ জল অপসারিত হবে সেটা নির্ণয় করতে হবে। সর্বপ্রথমে এটাকে নিরেটগুলোকের আয়তন নির্ণয় করতে হবে। আমরা সর্বপ্রথমে একটা কথা বলার চেষ্টা করব যে আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সমপরিমাণ আয়তনের জল অপসারিত করে। মানে যে আয়তন থাকবে যে বস্তুটার, সেই বস্তুটা যদি জলে নিমজ্জিত করা হয় ডুবানো হয় তাহলে ওই জিনিসটার আয়তন যত হবে ঠিক সম আয়তন জল বাইরে বা অপসারিত হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা সমাধান করতে হলে সর্বপ্রথমেই আমরা লিখব যে গোলকটির ব্যাস কত রয়েছে। প্রশ্নতে রয়েছে গোলকটির ব্যাস সমান সমান কত আছে 28 সেমি আছে গোলকটির ব্যাস। সুতরাং ব্যাসার্ধ সমান সমান কত আসবে 28কে 2 ভাগে ভাগ করলেই হয়ে যাবে। ব্যাসার্ধ সমান সমান 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 14 সেমি। সুতরাং আমার গোলকটির ব্যাস প্রশ্নতে রয়েছে 28 সেমি, আমরা নির্ণয় করলাম ব্যাসার্ধ সমান সমান কত 14 সেমি, কারণ 28 সেমি ব্যাস হলে 14 সেমি ব্যাসার্ধ হবে, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এবং গোলকটির আয়তন সমান সমান আয়তনের সূত্রটি কি আছে, আয়তনের সূত্রটি আছে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে 4/3 আমরা 4/3 লিখবো, পাইয়ের জায়গায় পাইয়ের মান বসাবো, পাইয়ের মান হচ্ছে 22/7, এবং আর এর জায়গায় আর এর মান বসাবো, আর কিউব রয়েছে, আর এর মান কত আছে 14, আমরা 14 বসাবো, তারপর কিউব আছে কিউব। গোলকটির আয়তন যেহেতু আমরা এখানে ঘন সেমি লিখতে পারি গোলকটির আয়তন। এবং তারপরের লাইন কি আসবে 4/3 আছে, 4/3 22/7 22/7, এখানে 14 কিউব আছে তো আমরা 14 3বার লিখবো, 14 × 14 × 14। এটাকে যদি এই 14কে 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আসবে 2। তাহলে থাকবে কি এই উপরে 4 আর 22 গুণন যত হবে তত দিয়ে 2কে গুণন, তারপরে 14কে গুণন, তারপরে আবারও 14কে গুণন, মানে এতগুলো গুণন করলে গুণফল হবে 34496, এবং নিচে কত আছে 3 আছে 3, আমরা ঘন সেমি লিখব। তারপরের লাইন কি আসবে, যেহেতু নিচে 3 আছে এই 3 দিয়ে উপরেটাকে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি সেক্ষেত্রে কত হবে, 3 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় কত আসবে 34496, এটাকে 3 অক্ষে 3, তারপর 4 3 অক্ষে আবার 3 1, এই 4 এখানে আসবে, 3 4 12, 2 আসবে, এই 9 আসবে এখানে, 3 9 27, তারপর আবার 2 আসবে, এই 6 আসবে এখানে, কত আসবে 3 8 24, মানে 2, তার মানে এটা আসবে। তারপর এই যে দাগ দেব, দাগ দেওয়ার পর কত দিয়ে কত ভাগশেষ থাকলো ভাগশেষটা উপরে লিখতে হবে, এবং কত দিয়ে ভাগ করলাম সেটা নিচে লিখতে হবে। এটাই হচ্ছে ট্রিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা মানে এখানে যে ভাগ আছে ভাগ করার পর এই দাগ দিতে হবে, ভাগশেষ তো থাকবেই, ভাগশেষ না থাকলে তো কোনো ব্যাপার না, ভাগশেষ যদি থাকে তাহলে দাগ দেওয়ার পর ভাগশেষটা, এখানে ভাগশেষ কত আছে 2, এই ভাগশেষটা উপরে লিখতে হবে, কত দিয়ে ভাগ করলাম সেটা লিখতে হবে নিচে। লাস্টের লাইন হবে কি কত 11298, তারপর 2/3 ঘন সেমি লেখার পর
তারপর ঠিক এইভাবে লিখতে হবে। আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সমপরিমাণ অথবা সম আয়তনের জল অপসারিত করে। সুতরাং অপসারিত জলের আয়তন সমান হচ্ছে গোলকটির আয়তন। আমরা তো নির্ণয় করলাম গোলকের আয়তন, মানে গোলকের আয়তন যেটা, অপসারিত জলের আয়তন সেম। অতএব লেখার পর গোলকটিকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যেটা ভাগ করলাম সেটা লিখব। লেখার পর ঘনছেমি জল অপসারিত হবে। এখন ৫ নম্বরটির সমাধান করার চেষ্টা করব। এটাই আজকের এই ভিডিওটির লাস্ট অঙ্কের সমাধান। এই যে 1 2 3 4 5 5টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে। এখনও পর্যন্ত ৫ নম্বরটির সমাধান করা হয়নি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি কোনো প্রশ্নের সমাধান বুঝতে কোনো প্রকার অসুবিধা থাকে, কিঞ্চিত পরিমাণে যদি অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা এই ভিডিওটি আবারও রিপিট দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করার চেষ্টা করবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে। তাই ৫ নম্বর প্রশ্নটি কি রয়েছে, একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ৭ সেমি থেকে ১৪ সেমি হলো। মানে ফোলার পূর্বে বেলুনটির ব্যাসার্ধর দৈর্ঘ্য ছিল ৭ সেমি এবং ফোলার পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো কত, ২১ সেমি। তাহলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? পূর্বের এবং পরের মানে দুইবার নির্ণয় করতে হবে। পূর্বের হচ্ছে কত, এই ৭ সেমি এবং পরের হচ্ছে ২১ সেমি। পূর্বের ব্যাসার্ধ ৭ সেমি, পরের ব্যাসার্ধ ২১ সেমি। এই পূর্বের আর পরের দুইবার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করলেই এই প্রশ্নটি সমাধান করা সম্ভব। সর্বপ্রথমে আমরা ৫ নম্বর দিয়ে সমাধান লিখব। সমাধান লেখার পর বেলুনটির পূর্বের ব্যাসার্ধ লিখব। বেলুনটির পূর্বের ব্যাসার্ধ আর সমান কত, ৭ আমরা সেমি লিখব এবং তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বেলুনটির পূর্বের আয়তন বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ প্রশ্নটি রয়েছে বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত আছে, 4 পাই আর স্কোয়ার, বা সমান দিয়ে 4 পাইয়ের জায়গায় পাইয়ের মান 22/7, আর এর মান আমরা দিতে পারি এইটা কত আছে, 7 আমরা দুইবার লিখতে পারি, বর্গ সেমি লিখবো, কারণ সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করলে বর্গ দেওয়া যায়, বর্গ দিতে হবে। এখন এই 7 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে কোনো কিছু থাকবে না এবং তারপর 4 দিয়ে 22কে গুণন করতে হবে, আবার যত হবে সেই গুণফল দিয়ে 7কে গুণ করতে হবে। অথবা যদি গুণন করা না হয় সেম ঠিক এটাই থাকবে, কত, 4 × 22/7 × 7 × 7, মানে যেটা আছে আর কি সূত্র আমরা সেটাই লিখব, কোনো প্রকার কাটাকাটি করব না। মনে করো এই লাইনটি লেখা হয়নি, এই লাইনটি নাই, সেক্ষেত্রে যেটা থাকবে সেটাই লিখব এবং তারপর লিখব আবার বেলুনটির পরের ব্যাসার্ধ। বেলুনটির পরের ব্যাসার্ধ সমান 21 সেমি। অতএব বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা লিখব। বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্রফল কত থাকবে, তাহলে 4 পাই আর স্কোয়ার। তারপরে আমরা এটা লিখতে পারি, কত আছে, 4 পাইয়ের মান বসাবো 22/7, তারপর আর স্কোয়ার মানে এই যে 21 সেমি আছে, 21 × আমরা 21 বর্গ সেমি লিখতে পারি বা লেখা প্রয়োজন রয়েছে। এবং কি রয়েছে, বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত যেহেতু নির্ণয় করতে হবে, তার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, সুতরাং বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমার সমান দেওয়ার পর চিহ্ন দিতে হবে, মানে প্রথমের ক্ষেত্রফলটি রয়েছে মানে পূর্বের ক্ষেত্রফলটা কত রয়েছে ঠিক যেটা থাকবে, আমরা কোনো প্রকার কাটাকাটি করিনি, যা আছে সেম লিখব। কত আছে, 4, তারপর কত আছে 22/7, তারপর কত আছে 7 × 7, যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে তার জন্য আমরা অনুপাত দিব। অনুপাত দেওয়ার পর পরেরটা লিখব, পরে কি আছে যা থাকবে সেটাই লিখতে হবে। কত আছে, 4 × 22/7 × 21 × 21, তারপর ইস টু
যদি থাকে বা অনুপাতের এই পাশ আর ওই পাশ দুই সাইডে যদি সেম সেম থাকে বাদ দেওয়া যায়, 4 4 বাদ দেওয়া যায়, আবার 22/7 22/7 বাদ দেওয়া যায়। তাহলে এই সাইডে থাকবে কত? এই সাইডে থাকে 7 × 7 আর ওই সাইডে থাকে কত? 21 × 21 বা 21 × 21। তাহলে আমরা 7 × 7 উপরে লিখতে পারি, 21 × 21 নিচে লিখতে পারি। এই 7 দিয়ে যদি 21কে ভাগ করি 3, আবার এই 7 দিয়ে 21কে ভাগ করলে হবে 3, মানে উপরে 1 আর 1 থাকে। তাহলে কথা হচ্ছে উপরে 1 আর 1 গুণ করলে 1, নিচে 3 আর 3 যদি গুণন করা হয় 9 হবে। তার মানে কথা হচ্ছে আমরা উপরেরটা ইস্টু নিচেরটা লিখতে পারি। অর্থাৎ লাস্টে ঠিক এইভাবে লিখবে যে সুতরাং ব্যালনটির পূর্বের এবং পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9।